আচ্ছা, আজকের আমরা এই ভিডিওটাতে বেশি পড়াশোনা কিছু করবো না, একটু জাস্ট গল্প করবো। রোজ রোজ পড়াশোনাও ভালো লাগে না। তো গল্পটা কি নিয়ে? পরমাণুর গল্প নিয়ে, পরমাণুর যে কী করে হলো কি না হলো এইসব আর কি। তো আমরা পরমাণু প্রথমেই কি পড়ি বইতে? প্রথম শুরুই হয় পড়া হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ দিয়ে। এবার কথা হচ্ছে 1808 সালে ডাল্টন তার পরমাণুবাদ মানে পাবলিশ করেছিলেন, সে সমস্ত নিয়ে পড়া হয়। এবার কথা হচ্ছে যে হঠাৎ করে ডাল্টনের পরমাণুবাদ দিয়ে কেন পড়াটা শুরু হয়? তার কারণ হচ্ছে বহু আগের থেকে, মানে খ্রিস্টপূর্বাব্দ 2000 বছরেরও আগের থেকে নানান রকমের দার্শনিক, ঋষি মুনি অনেকে অনেক কিছু পদার্থের গঠন এসব নিয়ে অনেক কিছু বলে গেছেন। এমনকি ভারতীয় বিজ্ঞানীও অনেকে ছিলেন যারা কণাদ বা এরকম যারা পরমাণুর গঠন মানে পরমাণু যে অনেক কিছু ছোট ছোট জিনিস নিয়ে যে একটা জিনিস তৈরি হয়, একটা বড় জিনিস তৈরি হয়, এই সমস্ত জিনিস তারা বলে গেছেন। কিন্তু হঠাৎ করে ডাল্টনের কথাটাই কেন পড়া হয়? তার কারণ হচ্ছে ডাল্টনের আগে যারা বলেছিলেন, যে যাই বলে থাকুন না কেন, তারা নিঃসন্দেহে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন এবং অনেক ভাবনা চিন্তা করেই বলেছিলেন। কিন্তু ডাল্টনের আগে যারা বলেছিলেন তারা অনেকটাই কাল্পনিক বা মনে 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 হচ্ছে এরকম একটা জিনিস ভেবে বলেছিলেন। তার কোনো বিশ্লেষণ বা গাণিতিক ব্যাখ্যা তারা কিন্তু দেননি কেউই। সেই জন্য ডাল্টনের পরমাণুবাদটাই এত গুরুত্বপূর্ণ, কারণ ডাল্টন সর্বপ্রথম সেটাকে গাণিতিকভাবে, অর্থাৎ অঙ্ক করে বা অঙ্কের মাধ্যমে ম্যাথামেটিক্যালি সেটাকে প্রমাণ করতে পেরেছিলেন, নিয়ে করতে পেরেছিলেন। কারণ দেখো, যে কোনো জিনিসকে ভাঙলেই আমি কী পাই? ছোটো ছোটো জিনিস পাই। যে কোনো জিনিসকে ভাঙলে কী হয়? ছোটো ছোটো জিনিস পাওয়া যায়, তাকে আরও ভাঙলে আরও ছোটো ছোটো জিনিস পাওয়া যায়। এরকম করতে করতে ছোটো ছোটো জিনিস সেটা ছোটো হতে থাকে, কণাগুলো আর কি। তার মানে উল্টোভাবে আমি বলতে পারি যে ছোট ছোট কণার সমষ্টি বা মিলিতভাবে একটা বড় জিনিস গঠন করে। তো সেই কনসেপ্টেই কিন্তু তারা বলেছিলেন। তো ডাল্টন সেখান থেকে অনেকটা এগিয়ে গাণিতিকভাবে বিশ্লেষণ করলেন। যেমন এখনও তোমরা দেখতে পারবে ডিসকভারি চ্যানেল বা অন্যান্য নানান রকম চ্যানেলে প্যারালাল ইউনিভার্স নিয়ে বলা হয়। মানে কি প্যারালাল ইউনিভার্স? মানে এখানেই আমার মতো আরেকটা লোক আছে, যাকে আমি দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু সে এরকমভাবে আছে, সে এরকম একটা কিছু করছে, এটা একটা প্যারালাল ইউনিভার্স আর কি। কিন্তু এটাও এই মনে হওয়া। তো এই মনে হওয়া কথাটার কোনো কিন্তু অতটা গুরুত্ব নেই যতক্ষণ না সেটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করা যাচ্ছে বা প্রমাণ করা যাচ্ছে বা এক্স্যাক্টলি বোঝানো যাচ্ছে। সবসময় যে আমাকে চোখে দেখে বিশ্বাস করতে হবে তা নয়। যেমন আমরা কি সবাই পৃথিবীর বাইরে গিয়ে দেখেছি যে পৃথিবীটা গোল বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? কিন্তু কিন্তু আমাদের কাছে যে যুক্তিগুলো আছে, যে পৃথিবীর যে গতিপথের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই তত্ত্বটাই ঠিক, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী গোল, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য ডাল্টনের পরমাণুবাদটাই এত বেশি ইম্পর্টেন্ট। তো ডাল্টন প্রথম কি বললেন? ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য কি? একদম প্রথম স্বীকার্য হচ্ছে যে প্রতিটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। দেখো কোথায় ইম্পর্টেন্ট, দেখো। এবং এদেরকে আর ভাঙা যায় না, এরা অবিভাজিত কণা দিয়ে তৈরি, মানে নন ডিভিজিবল কণা দিয়ে তৈরি। মানে এতদিন যে সমস্ত বিজ্ঞানী বা দার্শনিকরা বলে চলেছিলেন যে ছোট 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 কণা দিয়ে গঠিত, কিন্তু উনি ছোট ছোট কণা দিয়ে গঠিত বললেন, কিন্তু কি বললেন? যে অবিভাজিত, মানে লাস্টে এমন একটা জিনিস পাবো যাকে আর ভাঙা যাবে না। এইটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। কারণ ওই মনে মনে ভাবছি সেরকম ব্যাপারটার থেকে কিন্তু তিনি ওভারকাম করে আসলেন। ক্ষুদ্র অবশ্যই, একদম হ্যাঁ, তার থেকেও ছোটো, তার থেকেও করতে করতে লাস্টে একটা পাওয়া যাবে যেটা অবিভাজিত, মানে সেটাকে আর ভাঙা যাবে না, সেই রকম কণাগুলো দিয়ে গঠিত। এবং এটা কি নিরেট, অর্থাৎ ফাঁপা নয়, নিরেট মানে কি? যেটা ফাঁপা নয়, ভেতরটা ভর্তি, অর্থাৎ যেমন লোহার বাটখারা হয়, অর্থাৎ ফাঁপা নয় ভেতরটা, সেটা হচ্ছে নিরেট অবিভাজিত কণা দ্বারা গঠিত। তো তাকে তিনি নাম দিলেন হচ্ছে পরমাণু। এর সাথে তিনি কি বললেন? তিনি এর সাথে আরো বললেন যে প্রতিটি মানে একই পদার্থের
তখন কিন্তু মৌল আর যৌগ পুরোপুরি 100% ডিফাইন করা হয়নি, তাই মৌল আর যৌগের কথাটা কিন্তু তখনও আসেনি। একই পদার্থের পরমাণুগুলির একই রকম। এই একই রকম বলতে কি, তাদের আকার, ভর, রাসায়নিক ধর্ম, এই সমস্তগুলো একই রকম। অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণু, দুটো নাইট্রোজেন পরমাণু, দুটো কার্বন পরমাণু, এদের ধর্মগুলো, এরা দেখতে বা এদের আকার, আকৃতি, আয়তন কত বড় হবে, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে একই রকম হবে। আর কি বললেন, আরেকটা বললেন হচ্ছে ভিন্ন মৌলের পরমাণুগুলি, ভিন্ন পদার্থের পরমাণু ভিন্ন ধরনের। মানে অক্সিজেন আর কার্বন মিলবে না, মানে একই রকম হবে না, নাইট্রোজেন আর সালফার একই রকম হবে না, ইত্যাদি ইত্যাদি, মানে আলাদা জিনিসগুলো আলাদা হবে না। এর থেকেও বড় একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন, সেটা কি, সেটার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রতিটি পদার্থের মানে একাধিক পদার্থের পরমাণুগুলি সরল সংখ্যার পূর্ণ সংখ্যার সরল অনুপাতে, যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি করে। খুব ইম্পর্টেন্ট। এই জন্যই কিন্তু মানে ডাল্টনেরই তত্ত্বটাই এত বেশি দামি অন্যদের তুলনায়। পূর্ণ সংখ্যার সরল অনুপাত, যেরকম জল মানে হচ্ছে H2O, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। এখানে কখনো আড়াইখানা হাইড্রোজেন থাকতে পারবে না, 3×5 থাকতে পারবে না, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হয় ইন্টিজার। সেই পূর্ণ সংখ্যা হতে হবে এবং সরল অনুপাত, মানে 2:1, মানে এই সরল অনুপাতটা সরলই থাকবে। মানে আমি যদি দুটো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন নিই, তার মানে 4টে হাইড্রোজেনের সাথে দুটো অক্সিজেন, মানে ব্যাপারটা একই থাকলো। মানে 4টে হাইড্রোজেন আর দুটো অক্সিজেন মিলে 2 অণু জল তৈরি করবে। তো এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ সেটা তৈরি করে। এইবার কথা হচ্ছে, এই যে নতুন পদার্থ তৈরি করছে হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া কি, আমরা আগের ক্লাসে একটু পড়েছিলাম, মানে 7-8 বরং হয়তো ছিল, যে পরিবর্তন দু ধরনের হয়, একটা ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে কি, যেটা যেমন মোম যখন গলে তখন কি হয়, মোমটা গরম হয়ে গলে আবার নিচে পড়তেই সেটা ঠান্ডা হয়ে আবার জমাট বেঁধে শক্ত হয়ে যায়। তাহলে এটা হলো ভৌত পরিবর্তন। একবার গরমে সেটা গলছে, তরলে পরিণত হচ্ছে কঠিন থেকে, আবার কিছুক্ষণ পরে সেই তাপটা বিকিরণ করে দিয়ে, তাপটা ত্যাগ করে দিয়ে সেটা আবার তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে। তা ভৌত পরিবর্তনগুলো হচ্ছে অস্থায়ী, মানে পরিবর্তনটা চিরস্থায়ী হয়ে রয়েছে তা নয়। বরফ থেকে জল হয়, জল থেকে বরফ হয়, আবার জলকে ফোটালে বাষ্প হয়, বাষ্প থেকে আবার বৃষ্টি হয়। তো এরকমভাবে চলতে থাকে আর কি, বাষ্প থেকে তরল জলে পরিণত হয়। কিন্তু রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে পদার্থর ধর্মটাই পরিবর্তন হয়ে যায়। যেরকম সোডিয়াম আর ক্লোরিন, এই দুটোই মানুষের শরীরের পক্ষে, মানে আমাদের পক্ষে এবং বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রেই এই দুটো খুব হার্মফুল। ক্লোরিন তো কথাই নেই, ক্লোরিন খুবই বিষাক্ত গ্যাসগুলোর মধ্যে একটা। ক্লোরিন এরা খুব বিষাক্ত গ্যাস। অথচ এই দুটো জিনিস দিয়ে, এই দুটো মৌল দিয়ে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, মানে হচ্ছে খাদ্য লবণ, যেটাকে আমরা রোজ বাড়িতে খাচ্ছি। তাহলে দুটো বিষাক্ত জিনিস, সেই দুটো বিষাক্ত জিনিস যেটা খেলে আমি মরেই যাব, সেটা খেলে মানে সেই দুটো দিয়ে এমন একটা জিনিস তৈরি হলো যেটাকে আমরা রোজ খাচ্ছি এবং খেয়ে বেঁচে রয়েছি। তার মানে কি, তার মানে এর ধর্মগুলো কিন্তু আর এর মধ্যে বর্তমান নেই। এটা সম্পূর্ণ নতুন একটা পদার্থ তৈরি হয়ে গেছে। এইবার কথা হচ্ছে, এই নতুন পদার্থটা যে তৈরি হলো, কি করে তৈরি হলো? এই নতুন পদার্থ যে তৈরি হলো এইটুকুনি বিজ্ঞানীরা মোটামুটি জানতেন। 1808 খ্রিস্টাব্দে
ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হওয়ার পর প্রায় 100 বছর কেটে যাওয়ার পর 1905 থেকে 1930-35 সাল অবধি প্রায় 120-30 বছর পর পুরো ব্যাপারটা মানুষের কাছে পরিষ্কার হলো যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং পুরো একদম টপ টু বটম মানে কিভাবে কী সব হচ্ছে না হচ্ছে সব কিছু এগুলোর ব্যাখ্যা পাওয়া গেল। সেটা কি? সেটা হচ্ছে আরেকজন খ্যাতনামা বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড। তিনি একটা পরীক্ষাগারে গবেষণা করছিলেন, আমেরিকাতে একটা গবেষণা করছিলেন। তো গবেষণাটা কী নিয়ে করছিলেন? একটা গ্যাস নলের মধ্যে একটা গ্যাস নল, মানে মোট কথা টিউবলাইট, এখান থেকেই টিউবলাইটের কনসেপ্ট এসছে এবং তখন টিউবলাইট অত প্রচলন হয়নি, বাল্বই ছিল, কিন্তু সেগুলোরও দাম খুব বেশি হতো এবং এভাবেই চলতো আর কি। তো এরকম একটা গ্যাস নলের মধ্যে খুব কম চাপে মানে গ্যাসগুলোকে পাম্প করে 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 বের করে নেওয়া হচ্ছে, করে নিয়ে এখানে অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, হাজার ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। করলে কি হয়, এখান থেকে ইলেকট্রন, মানে তখন তো এইসব ইলেকট্রন প্রোটন কিছু আবিষ্কার হয়নি, মানে আমার কথা একটা কণার স্রোত এসব যাচ্ছে, এই সমস্ত কিছু উনি গবেষণা করছিলেন। এইবার গবেষণা করতে করতে তিনি একদিন দেখলেন যে ভেতরের গ্যাসটা না পাল্টে গেছে। তো তখন উনি অতটা গায়ে লাগালেন না, মানে ভেতরের গ্যাসটা পাল্টে গেছে বলতে আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত নাইট্রোজেন নিয়ে গবেষণা করছিলেন, সেটা বোধহয় অক্সিজেনে কনভার্ট হয়েছিল, বা অক্সিজেন থেকে নাইট্রোজেন, একটু হায়ার ক্লাসের বইটা হয়তো লেখা আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই। এবার এরকম থেকে মনে করেন নাইট্রোজেন থেকে অক্সিজেনে কনভার্ট হয়ে গেছে। তো উনি অতটা মানে গা লাগাননি, কারণ উনি ভেবেছেন যে উনি বোধহয় ভুল করেছেন, কারণ নাইট্রোজেন থেকে তো অক্সিজেন হয় না, কারণ নাইট্রোজেন থেকে নাইট্রোজেন ঘটিত, মানে যেমন সোডিয়াম আর ক্লোরাইড থেকে কী হবে, সোডিয়াম ক্লোরাইডই হবে, H2O তো আর হবে না। H2O হতে গেলে কী লাগবে? হাইড্রোজেন লাগবে আর অক্সিজেন লাগবে, এটাই তো সবাই জেনে আসছে, মানে আগাগোড়া বিজ্ঞানীরা। তো যেখানে হাইড্রোজেন নেই সেখান থেকে তো আর সোডিয়াম হতে পারে না, বা যেখানে অক্সিজেন নেই সেখান থেকে তো আর ক্লোরিন হতে পারে না। কিন্তু এই যে পরীক্ষাটা তিনি করছিলেন সেটাতে সেই ঘটনাটাই ঘটেছিল। তো এইবার দেখো, এখানে একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন জিনিসটা খুব দরকার যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য, শুধু পড়াশোনা বলে নয়, সে যে কোনো কাজ তুমি করো তার জন্য ডিসিপ্লিন খুব দরকার হয়। এই যে রাদারফোর্ড এইসব আবিষ্কার করতে পেরেছিলেন সেটা কিন্তু ডিসিপ্লিনের জন্যই সম্ভব হয়েছে। তো সেটা কি ডিসিপ্লিন? সেটা হচ্ছে উনি যে পরীক্ষাটা করছিলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে এই কাঁচনলটার মধ্যে কি গ্যাস আছে সেটাকে এক্সপেরিমেন্টালি গবেষণা করে, মানে সেটা নাইট্রোজেন না অক্সিজেন, সেটা গবেষণা করে সেটা নোট ডাউন করে রাখতে হতো, সেভাবে সেটা লেখা হতো। তো তিনি যদি না রাখতেন নোট ডাউন করে, এবং অনেক বিজ্ঞানী আছেই যারা নোট ডাউন করে রাখেননি, তাহলে কিন্তু এই জিনিসটা আবিষ্কারই হতো না। তিনি নোট ডাউন করে রাখতেন, উনি ভেবেছেন যে নাইট্রোজেন আছে আর পরীক্ষা হয়ে গেছে, আজকের মতো কাজ শেষ, প্র্যাকটিক্যাল শেষ, চলো আমি বাড়ি চলে যাবো, এখন আর কি মানে নাইট্রোজেন আছে আর কি চেক করবো, পরে চেক করে দেখি তো যেটা নাইট্রোজেনই আছে কি না। তো সেটা যদি উনি না ভাবতেন তাহলে কিন্তু এটা আবিষ্কারই হতো না। শুধু তাই নয়, উনি যে একা এই গবেষণাটা করছিলেন তাও নয়, উন্নত যত দেশ আছে পৃথিবীতে তখনকার দিনে, জার্মানি, রাশিয়া বা আরও যত উন্নত, ইভেন আমেরিকাতেও যারা উন্নত ল্যাবরেটরি আরও যেসব ছিল বা আরও বিজ্ঞানী যারা ছিলেন তারাও এই পরীক্ষাটা করছিলেন। কিন্তু তাদের মধ্যে ইনি কিন্তু আর্নেস্ট রাদারফোর্ডই কিন্তু এই জিনিসটা আবিষ্কার করলেন। কেন করলেন? ডিসিপ্লিনের জন্য, যে আমি পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে, এক্সপেরিমেন্টাল আগে এবং পরে প্রত্যেক দিন চেক করব আমি কী নিয়ে পরীক্ষা করছিলাম, এবং পরীক্ষার শেষে নোট ডাউন করে রাখবো সেটা কী গ্যাস ছিল। অর্থাৎ আমি একটা জিনিসকেই দুবার করে, মানে এখানে বেশিরভাগ লোক কী করবে, আলসেমি করে প্রথমে একবার টেস্ট করলো, পরের বার আর টেস্টই করলো না, কী হলো। তো উনি টেস্ট করে দেখলেন যে নাইট্রোজেন ছিল অক্সিজেন হয়ে গেছে মনে করে। তো উনি হয়তো গা লাগাননি, উনি ভেবেছেন বোধহয় আজকে আমি ভুল করে বোধহয় নাইট্রোজেনের বদলে অক্সিজেন নিয়ে নিয়েছি, কারণ নাইট্রোজেন থেকে তো আর অক্সিজেন হয় না, যেটা বললাম একটু আগে। তো উনি পরের দিন আবার পরীক্ষা করলেন, আবার দেখলেন যে আবার ওরকম মানে যেটা নিয়েছিলেন সেই গ্যাসটা আর নেই, অন্য কোনো গ্যাস তৈরি হয়ে গেছে।
এরকম করে করে 4-5 দিন ধরে এরকম করে বহুবার গবেষণা করার পর তিনি দেখলেন যে প্রত্যেকবার যতবারই এই এক্সপেরিমেন্টটা করছেন ততবারই এই কাণ্ডই ঘটছে। তখন সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানী মহলে আলোড়ন পড়ে গেল এবং তখন ফেমাস হয়ে গেলেন তিনি। এবং সেটা কি হলো যে তিনি একটা পরমাণুকে অর্থাৎ একটা পদার্থকে অন্য একটা পদার্থে, মানে সেই জাদুর ছুরির মতো, মানে হ্যারি পটারের ইয়ের মতো, যে যেটা নেই আমার কাছে সেটা থেকে অন্য একটা জিনিস আমি বানিয়ে ফেললাম। তাহলে এই ব্যাপারটা থেকে কিন্তু প্রথম একটা ব্রেক থ্রু আসলো যে পরমাণু, যে ডাল্টনের যে পরমাণুবাদ ছিল সেখানে যে বলা হয়েছিল যে একটা পরমাণুকে ভাঙা যায় না, তার পরিবর্তন হয় না, পরমাণুটার আর কি, সেটা পুরোপুরি ঠিক নয়, সেটাকেও ভাঙা যায় বা ইয়ে করা যায়। তো তারপরে আর একটা বিখ্যাত পরীক্ষা আছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আলফা পার্টিকেল কি? আলফা কণা হচ্ছে, তখন কিন্তু প্রোটন নিউট্রন আবিষ্কার হয়নি, মনে রাখবে যেন, তখন শুধু আলফা কণা হিসেবেই ওটাকে ইউজ করা হতো। কিন্তু এখন আমরা জানি সেটা হচ্ছে আলফা কণা মানে হচ্ছে দুটো প্রোটন এবং দুটো নিউট্রনের সমন্বয়ে গঠিত। এবার আগেই আমি নিউট্রনে চলে যাচ্ছি যদিও পুরো ব্যাপারটা বলার আগে। তো এখানে কি হলো, আলফা কণা দিয়ে একটা খুব পাতলা সোনার পাত, এটা আমি আর কি লম্বভাবে রাখছি আর কি, এখান থেকে আলফা কণা মানে বেরোয় এরকম একটা মেশিন থেকে তিনি এখানে প্রয়োগ করলেন এবং এখানে একটা এক্স রে প্লেট, মানে নর্মাল আমরা যে এক্স রে প্লেটগুলো দেখি এক্স রে করার সময়, সেই এক্স রে প্লেটের ওখানে রাখলেন। তাহলে তিনি কি দেখলেন, এই সেট আপটা অনেক বেশি জটিল, মানে আমি যতটা সহজে এঁকেছি ব্যাপারটা অত সহজে হয় না, জাস্ট বোঝার জন্য এই ছবিটা আর কি দেখানো হচ্ছে। তো সেখানে তিনি কি দেখলেন, এইখানে এক্স রে প্লেটের মধ্যে যখন তিনি দেখলেন যে এখানে কালো কালো স্পট হয়ে গেছে। তো এক্স রে প্লেটের ধর্ম আমরা কি জানি, যেখানে আলো পড়ে সেটা কালো হয়ে যায়, যেখানে আলো পড়তে পারে না, মানে যেখানে হাড় থাকে সেই জায়গাটা সাদা থাকে। তার মানে যেখানে আলো পড়বে তার মানে সেটা কালো হবে। তো আলফা কণা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে কি দেখা গেল যে আলফা কণাগুলোকে সমান্তরালভাবে ছাড়া হয়েছিল, কিন্তু যে স্পটগুলো পেলাম আমি, যে দাগগুলো পেলাম, সেই দাগগুলো কিন্তু সমান্তরালভাবে নেই। ভালো করে পর্যবেক্ষণ করলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই রশ্মিগুলো, আলফা কণাগুলো এরকমভাবে না বেঁকে গেছে, এরকমভাবে বেঁকে গেছে। আর যে কণাটা কেন্দ্রের বেশি কাছে ছিল সেই কণাটা বেশি করে বেঁকেছে, মানে যে কণাটা দূর দিয়ে যাচ্ছিল ও কম বেঁকেছে, কিন্তু যে কণাটা মাঝখান দিয়ে যাচ্ছিল সেই কণাটা বেশি করে বেঁকেছে। এবং প্রতি 20,000-এর মধ্যে একটা, এটা কোনো বইতে 20,000-এর মধ্যে একটা লেখা থাকে, কোনো বইতে 14,000-এর মধ্যে একটা লেখা থাকে। তো এক্স্যাক্টলি রাদারফোর্ড কী এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা এখনও কেউ জানে না, তিনি করেছিলেন কিছু একটা, কোনো ইন জেনারেল বলা হয় প্রতি 20,000-এর মধ্যে একটা স্পট এখানে থাকে না। মনে করো এখানে 19,999টা স্পট দেখা যাচ্ছে, তার মানে 19,999টা আলফা কণা এখানে গিয়ে ধাক্কা মেরেছে। তাহলে বাকি আলফা কণার আর একটা যে আলফা কণাটা ছিল সেটা গেল কোথায়? তাহলে পর্যবেক্ষণ মাত্র এইটুকুনি দিয়ে কত কিছু আবিষ্কার করা গেল সেটা আমি বলছি। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আলফা কণা হচ্ছে প্রোটন নিউট্রন তখন কিছু জানা ছিল না, যেটা বললাম, শুধু এটুকুনি জানা ছিল এটা একটা ধনাত্মক আধানে আহিত কণা, অর্থাৎ এর চার্জ প্লাস বা পজিটিভ বা ধনাত্মক। সেই কণাটা বিক্ষেপ হচ্ছে। তাহলে ধনাত্মক কণা বিক্ষেপ হচ্ছে কথাটার মানে কি? ধনাত্মক কণা বিক্ষেপ হচ্ছে মানেই হচ্ছে এইখানে একটা ধনাত্মক আধান আছে। প্রথম তত্ত্ব এখান থেকে এটাই আবিষ্কার হয়ে গেল, কিন্তু সাধারণ একটা অবজারভেশন থেকে, অবশ্যই সাধারণ নয়, তবুও মানে এই জিনিস থেকে, অবজারভেশন থেকে আমি কি পেয়ে গেলাম যে মাঝখানটা ধনাত্মক আছে। কারণ কি, তবেই তো ধনাত্মকটা বিকর্ষিত হবে বা বিক্ষিপ্ত হবে। যদি এটা ঋণাত্মক থাকতো বা নেগেটিভ থাকতো তাহলে কি হতো, আরও এদিকে বেঁকে যেত রশ্মিগুলো, কিন্তু সেটা এদিকে না বেঁকে সেটা কি হয়েছে, দূরে দূরে চলে গেছে। এইটা একটা আবিষ্কার হলো। সেটা কি, যে কেন্দ্রটা ধনাত্মক, পরমাণুর কেন্দ্রটা ধনাত্মক বা
পজিটিভ। এটা হচ্ছে প্রথম আবিষ্কার হলো। দ্বিতীয় পয়েন্ট কি আবিষ্কার হলো? দ্বিতীয় পয়েন্ট আবিষ্কার হলো হচ্ছে এই আলফা কণা থেকেও ভারী কিছু একটা জিনিস এর মধ্যে আছে, ভারী একটা জিনিস এর মধ্যে আছে। যেমন মনে করো আমি একটা লোহার বল দিয়ে যদি কাচের দেওয়ালকে আঘাত করি, তাহলে কী হবে? কাচের দেওয়ালটা তো ভেঙে যাবে। কিন্তু আমি একটা লোহার বল দিয়ে যদি আমি খুব মোটা একটা কনক্রিটের সিমেন্টের দেওয়ালকে মারি, তাহলে কিছুটা ভেঙে যাবে? ভাঙবে না। হয়তো কিছুটা চড়ে খসে পড়তে পারে সিমেন্ট, কিন্তু ভাঙবে না। লোহার বলটা কী হবে? আবার ফেরত চলে আসবে, মানে কিছুটা আসবে আর কি, তো পুরোপুরি বাউন্স না খেলেও। তো এখানে এই যে একটা আলফা কণা এখান থেকে ধাক্কা খেয়ে পুরো এদিকে ফিরে আসছিল, তার মানেই হচ্ছে এই যে খুব কেন্দ্রটা একদম মাঝখানের যে বিন্দুটা, সেটা অত্যধিক ভারী, প্রচণ্ড ভারী। কার তুলনায়? এই আলফা কণার তুলনায়। কারণ এই আলফা কণা শুধু ভারী কণাগুলোর মধ্যে কণাটাই নয়, আলফা কণা একটা গতিও আছে। মানে এখান থেকে যখন প্রয়োগ করা হচ্ছে আলফা কণাগুলোকে, তখন যথেষ্ট একটা গতিশক্তি দিয়ে কিন্তু এটাকে পাঠানো হচ্ছিল। তো এইভাবে পাঠানোর পরেও আলফা কণাটা সেই দেওয়ালটাকে ভাঙতে পারলো না। কী হলো? এটাকে মানে আবার রিভার্স ব্যাক করে ফেরত আসলো। তার মানে হচ্ছে কেন্দ্রটা অত্যন্ত ভারী, কেন্দ্রটা অত্যন্ত ভারী, তাকে নাম দেওয়া হলো নিউক্লিয়াস। এইবার কথা হচ্ছে কি কি পেলাম? কেন্দ্র ধনাত্মক, কেন্দ্র ভারী। এবার আমরা কি জানি? যে প্রতিটা পদার্থই লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত। এই পেনটাও কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত। কিন্তু তাহলে কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত সবার মধ্যে যদি প্লাস চার্জ থাকে, তাহলে একটা পদার্থের ভোল্টেজ মানে বিভব কোটি কোটি বিভব হয়ে যাবে, বিভব ভোল্টেজ কোটি কোটি ভোল্ট বিভব হবে। কিন্তু এখানে তো আমি হাত দিচ্ছি, কিছু হচ্ছে না, মানে এখানে তো কোনো ভোল্টেজ বলতে কিছু নেই। তাহলে কি হলো? তার মানেটা হলো যত কটা প্লাস কেন্দ্রে আছে, তত সংখ্যক সমসংখ্যক ঋণাত্মক কেন্দ্রের বাইরে আছে। অর্থাৎ সমসংখ্যক নেগেটিভ আধান কেন্দ্রের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কেন্দ্রের চারপাশে নেগেটিভ আধানটা ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেটাকে রাদারফোর্ড ছবির আকারে যখন ব্যাখ্যা করলেন, তখন সেই ছবিটা কি দাঁড়ালো? সেই ছবিটা দাঁড়ালো হচ্ছে এইরকম, যে মাঝখানে এরকম একটা প্লাস আধানে আহিত কেন্দ্রক আছে এবং তার চারিদিকে এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। কতগুলো ইলেকট্রন ঘুরছে? যতগুলো এখানে প্লাস আধান আছে, ততগুলোই ইলেকট্রন এখানে ঘুরে বেড়াচ্ছে। তো আর প্রত্যেকটা ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, আর এখানে প্রত্যেকটা আধানের প্রোটনের আধান হচ্ছে পজিটিভ। এবং ইলেকট্রন আর প্রোটনের আধান এক্স্যাক্টলি ইকুয়াল। দুটোই হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। একটা ধনাত্মকের ক্ষেত্রে প্লাস মাইনাস, মানে প্রোটনের ক্ষেত্রে প্লাস হয়, ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস হয়। তো এইটা তিনি আবিষ্কার করলেন। এইবার কথা হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসে অনেকবার, যে পরমাণুর গঠনের সাথে সৌরজগতের গঠনের কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লিখতে বলা হয়। তো সাদৃশ্যটা কি? সাদৃশ্য হচ্ছে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, সেরকম কেন্দ্রকের চারিদিকে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। পুরো সৌরজগতে যত কিছু আছে, সূর্য, গ্রহ, মাঝখানে মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে অ্যাস্টেরয়েড বেল্ট, সব কিছুর ভর মোট সূর্যের কাছে কিছুই না। মানে এত কটা গ্রহ, এত কটা অ্যাস্টেরয়েড, ধূমকেতু, হেন তেন যত কিছু আছে, তাদের সম্মিলিত ভাবে যদি ভাবি, সেটা সূর্যের কাছে টেন্ডস টু 0, মানে 0-র কাছাকাছি। মানে সূর্যের কাছে কিছুই না, মানে কুদিলে উড়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এখানেও তাই, এই কেন্দ্রকের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য। মানে ইলেকট্রনের ভর 0 ধরে অঙ্ক ক্যালকুলেট করা হয় ক্লাস 11, 12 এবং বিএসসিতেও কিছু কিছু জায়গায়, অনেক হায়ার লেভেলে অনেক দূরে গিয়ে তখন ইলেকট্রনের সামান্য কিছু ভর আছে, সেগুলোকে ক্যালকুলেট করার প্রয়োজন দেখা দেয়। তাছাড়া যত কিছু জায়গা আছে ইলেকট্রনের ভর এতটাই হালকা যে ইলেকট্রনটাকে আমি ধরছি ঠিকই, কিন্তু ইলেকট্রনের ভরটাকে কাউন্টই করা হয় না। মানে ইলেকট্রনের ভরটাকে ধরাই হয় না ক্যালকুলেশনের মধ্যে।
তো এইটা হলো আর একটা সৌরজগতের সাথে এর সাদৃশ্য। হ্যাঁ, এর সাথে এবার বৈসাদৃশ্যও আছে, এটাও কোশ্চেনে আসে। সে বৈসাদৃশ্যগুলো কী কী? বৈসাদৃশ্যগুলো হচ্ছে যেমন একটা কক্ষপথে সৌরজগতের ক্ষেত্রে একটাই গ্রহ থাকে। যেমন পৃথিবী যখন ঘুরছে, এটা যদি সান হয়, এটা যদি আর্থ হয়, তাহলে পৃথিবীর কক্ষপথে আর কেউ নেই। পৃথিবীর কক্ষপথে আর অন্য কোনো গ্রহ নেই। মঙ্গল গ্রহ হচ্ছে পৃথিবীর মানে অন্য একটা কক্ষপথে, মার্স। জুপিটার সেটাও আবার অন্য কক্ষপথ, অর্থাৎ প্রত্যেকটা গ্রহের জন্য কক্ষপথ কিন্তু আলাদা। এইখানে সেটা হয় না। এইখানে হচ্ছে একই কক্ষপথের মধ্যে একাধিক ইলেকট্রন থাকতে পারে। আরও একটা বৈসাদৃশ্য আছে, সেটা কি, যে গ্রহগুলোর কক্ষপথ প্রায় একই তলে, মানে একই, যেমন এই বোর্ডটার তলটা একটা তল, বোর্ডটার মানে এর ওপরে মনে করো আমি কতগুলো বিন্দু বসালাম, কতগুলো পুঁথি যদি বসাই, তাহলে যেটা হবে ব্যাপারটা, সেটাকে বলা হবে যে একই তলে আছে। তো কিছুটা ওপর নিচে থাকলেও সমস্ত গ্রহগুলো প্রায় একই তলে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু তা হয় না। একটা এইভাবে ঘুরছে, একটা এইভাবে ঘুরছে, নানান রকমভাবে এক একটা ইলেকট্রন ঘুরে চলেছে। প্রত্যেক কটার তল আলাদা আলাদা থাকে। শুধু তাই নয়, একই কক্ষপথের মধ্যে ইলেকট্রনের স্পিনও আবার আলাদা হয়। মানে ওপর থেকে আমি দেখলে একটা ইলেকট্রন যদি এইভাবে ঘোরে, তার পাশের ইলেকট্রনটা এইভাবে ঘোরে। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে শুধুমাত্র ভেনাস বা শুক্র গ্রহ বাদ দিলে সবাই একই দিকে ঘোরে। মানে সব গ্রহতেই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু শুক্র গ্রহতে যদি দেখা যায়, মানে ওখানে যদি কেউ যায়, তাহলে সে দেখবে যে পশ্চিম দিকে সূর্য উঠছে এবং পূর্ব দিকে অস্ত যাচ্ছে। তো শুক্র গ্রহটা ব্যতিক্রম বাদ দিলে বাকি সবকটা গ্রহই কিন্তু একই। কিন্তু এইখানে কিন্তু একই নয়। প্রত্যেকটা ইলেকট্রনের স্পিন বা কক্ষের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে, নিজের অক্ষের সাপেক্ষে যেটা ঘুরে বেড়াচ্ছে, সেটার ঘূর্ণন কিন্তু আলাদা আলাদা ইলেকট্রনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়েই থাকে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা দেখো, খুব ভালো করে দেখবে, এটা ক্লাস 11-এও লাগবে এবং ইয়েতেও আছে, মাধ্যমিকেও আছে। সেটা হচ্ছে যে একটা আহিত কণা, চার্জ পার্টিকেল, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে, এই কণাটা যদি ত্বরণে থাকে, কিসে থাকতে হবে? ত্বরণে থাকতে হবে। মানে কি, এই কণাটা মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখানে 10 মিটার পার সেকেন্ড, এখানে 10 মিটার পার সেকেন্ড, এখানে 10 মিটার পার সেকেন্ড, তারা কিন্তু কিছু হবে না। ওখানকার কথা বলা হচ্ছে, এখানে 10 মিটার পার সেকেন্ড ছিল, এখানে 12 মিটার পার সেকেন্ড হলো, এখানে 14 মিটার পার সেকেন্ড হলো। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে ওর 2 মিটার করে গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে তখন বলা হয় কণাটা ত্বরণে আছে। এটাকেই বলা হয় ত্বরণ, পৃথিবীতে ত্বরণ থাকে গতিবিজ্ঞানে। তাহলে ত্বরণ আছে আর কি। তো ত্বরণ যখন থাকবে একটা কণার, আহিত কণার, মানে যার প্লাস বা মাইনাস আহিত কণা, সে তখন বিকিরণ করবে শক্তি। কি করবে? শক্তি বিকিরণ করবে। কিসের আকারে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে আলো ছাড়া আর কিছুই না। আমরা যেটাকে আলো বলি সেটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটা পার্টিকুলার কম্পাঙ্ক যেটা আছে সেটা আমরা দেখতে পাই, আর বাকিগুলো দেখতে পাই না। যেমন রেডিও তরঙ্গ, মোবাইলের তরঙ্গ, টিভির তরঙ্গ, রিমোটের তরঙ্গ, এগুলোও কিন্তু আলোগুলো যাচ্ছে। মানে রিমোট যখন তুমি টিপছো, মোবাইল থেকে যখন কথা বলছো, তখন তরঙ্গের মাধ্যমে ওই ডেটাটা যাচ্ছে, কিন্তু সেগুলো মানুষের চোখ দেখতে পায় না। মাইক্রোওয়েভ, যেটা মাইক্রোওয়েভে রান্না হয়, তো এগুলো হচ্ছে সব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা দেখতে পাই বেনিয়া সহকলা, বেগুনি থেকে লাল অবধি, এই কটা রং আমরা দেখতে পাই। তাছাড়া আরও বহু জিনিস, রং আছে বা কম্পাঙ্ক আছে, যেগুলো আমরা দেখতে পাই না। তো সেই চার্জ পার্টিকেলটা বা আহিত কণাটা কী করবে? এই তরঙ্গ কিন্তু বিকিরণ করতে থাকবে। এবং তরঙ্গ বিকিরণ করা মানেই শক্তি বিকিরণ করা, শক্তি বিকিরণ করা মানেই মিশতে হয়ে যাওয়া। তাহলে কি হবে? এবার কথা হচ্ছে, এর সাথে ইলেকট্রনের কী সম্পর্ক? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
ইম্পর্টেন্ট আমি কেন বলছি, এটা যে শুধু পরমাণুর গঠনটা নয়, এখানে গতিবিজ্ঞান, নিউটনের গতিবিজ্ঞানও লুকিয়ে আছে মধ্যে। জায়গাটা দেখলেই তুমি ভালো করে বুঝতে পারবে। সেটা কি, যে একটা পদার্থ কণা ততক্ষণ সরল রেখায় চলতে থাকবে যতক্ষণ না আমি ওকে বাইরের থেকে কোনো ফোর্স বা বল প্রয়োগ করছি। এটা নিউটনের প্রথম গতিসূত্র, যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে। যেটা থেমে আছিল সেটা থেমেই থাকবে, যেটা সচল বস্তু সরল রেখায় চলতে থাকবে, মানে ওকে তো বল প্রয়োগ করছি না, সরল রেখাতেই চলতে থাকবে, ও কোনো দিকে আর বেঁকবে না। কখন বেঁকবে? যখন এখানে একটা বল থাকবে। যেরকম একটা আমি উদাহরণ দিচ্ছি, মনে করেন এটা পৃথিবী, এখানে একটা ধূমকেতু কমেট এদিকে যাচ্ছে, যেতে 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 এটা মনে করো পৃথিবীর অভিকর্ষ এই অবধি অনুভব করা যায়। যেতে যেতে সোজাই যাচ্ছে সোজাই যাচ্ছে সোজাই যাচ্ছে, যেই পৃথিবীর অভিকর্ষের মধ্যে চলে আসলো, ও কী হবে? পৃথিবীর অভিকর্ষ দ্বারা আকৃষ্ট হয়ে বল দ্বারা, অভিকর্ষ বল দ্বারা আকৃষ্ট হয়ে ও ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। আর যেগুলো ক্ষুদ্র গ্রহাণু থাকে সেগুলো কী হয়? উল্কাপিণ্ডের আকারে পৃথিবীর উপরে এসে পড়ে। তাহলে কি হলো, মানে যতক্ষণ না বল প্রয়োগ করছিলাম ততক্ষণ ও লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার সরল রেখাতেই আসছিল। যেই মাত্র বল প্রয়োগ হলো তখনই ওর গতিবেগের দিকটা পরিবর্তন হয়ে গেল। তার মানে গতিবেগের দিক পরিবর্তন করছে মানে সেখানে একটা ফোর্স আছে বা বল আছে। বল ছাড়া কখনো একটা কণার গতিপথ পাল্টাতে পারে না বা দিক পরিবর্তন করতে পারে না। তাহলে কথা হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো ঘুরে চলেছে পরমাণুর চারিদিকে, কেন্দ্রের চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে, এই একটা ইলেকট্রন মনে হয় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই একটা ইলেকট্রন যে ঘুরে বেড়াচ্ছে তার মানে ওখানে ফোর্স আছে, নয়তো ঘুরে বেড়াচ্ছে কী করে? ও তো সোজা চলে যেত। তো সোজা যাচ্ছে না মানেই হচ্ছে ওর মধ্যে একটা ফোর্স আছে। কী ফোর্স? সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল। এটা প্লাস, এটা মাইনাস। স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য ও আকৃষ্ট হচ্ছে কেন্দ্রের দিকে, এবং ওর গতিশক্তির জন্য ও, মানে ইলেকট্রনটার গতিশক্তির জন্য ও বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইছে। আলটিমেটলি দুটো সমান বলে ও কোনো দিকেই যাচ্ছে না, ঘুরে চলেছে। কিন্তু ওর মধ্যে ফোর্স তো আছে, না তো ফোর্স না থাকলে ও ঘুরছে কী করে? এবার ফোর্স মানে কি? এফ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, এম এ। ভর গুণ ত্বরণ হচ্ছে বল। তার মানে কি? ত্বরণ আছে, ফোর্স আছে মানেই বল আছে, মানেই ত্বরণ আছে, অ্যাক্সেলারেশন আছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এর মানে হচ্ছে মাস আর এর মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তো বল আছে মানেই ভর এবং ত্বরণ, এই দুটো জিনিস থাকতে হবে। যে কোনো একটা জিরো হলো মানেই বল জিরো হয়ে যাবে। তাহলে ত্বরণ আছে, তাহলে একটু আগে কি বললাম, যে আহিত কণা যখন ত্বরণে থাকবে তখনও শক্তি বিকিরণ করে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা বিএসসিতে পড়ানো হয়, সেটা সেখানে আছে, যে একটা আহিত কণা যখনই ত্বরণে থাকবে সেই ইয়ে করবে। তাহলে ইলেকট্রনটা যেহেতু ত্বরণে আছে, এখান থেকে বলতে পারলাম, তার মানে ইলেকট্রনটা কি করবে? শক্তি বিকিরণ করবে। তাহলে যত শক্তি বিকিরণ করবে তত কী হবে? নিস্তেজ হবে। যত নিস্তেজ হবে সে কী হবে? এই প্লাস দ্বারা বেশি করে আকৃষ্ট হবে, হতে 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 কী হবে? এর উপরে গিয়ে পড়ে যাবে, মানে ঘুরতে 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 ওই প্লাসের মধ্যে গিয়ে, মানে কেন্দ্রের মধ্যে গিয়ে ও পড়ে যাবে। তাহলে ইলেকট্রনটা যদি প্লাসের সাথে পড়েই গেল তাহলে অনেক, তাহলে তো কিছুর অস্তিত্বই থাকবে না। মানে ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন আর নিউক্লিয়াস মিশেই গেল, তাহলে তো আর কিছু থাকলো না। মানে আমরা যত কিছু পদার্থ দেখছি, এই দেখছি, আর কিছুই থাকলো না। তার মানে কি? তার মানে এই জিনিসটা হচ্ছে না বলেই তো এই পদার্থগুলো রয়েছে। ঠিক যেমন একটা কী বললাম, যে এই পেনটার মধ্যে যদি কোটি কোটি, যে আমি বললাম যে প্লাস আধান আছে, তার মানেই তো এর মধ্যে আবার কোটি কোটি মাইনাস আধানও আছে, তবে তো এটা জিরো, চার্জ জিরো। তো সেরকম যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পরমাণুর অস্তিত্ব আছে, তার মানে সেটাই ঠিক, এই মডেলটাও পুরোপুরি ঠিক নয়। তারপরে কি হলো, রাদারফোর্ডের ছাত্র নিলস বোর একটা পরমাণুর মডেল দিলেন। তিনি কি পরমাণুর মডেল দিলেন? তিনি মডেলটা দিলেন হচ্ছে ইলেকট্রন এই কেন্দ্রের চারিদিকে ঘোরে ঠিকই, কিন্তু সেই রকমই কয়েকটা কক্ষপথে ঘোরে যেখানে ও কোনো
তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে না। আর এই ইলেকট্রনটা যে কোনো জায়গায় ঘুরতে পারে না, মানে রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনটা যেখানে খুশি একটা কক্ষপথ হলেই হলো। নিলস বোর বললেন যে না, যে কোনো জায়গায় কক্ষপথে ঘুরতে পারবে না। কোথায় কোথায় ঘুরতে পারবে? মনে করে এইখানে একটা কক্ষপথে ঘুরতে পারতো, তারপরে এইখানে একটা কক্ষপথে ঘুরতে পারলো, তার বাইরে একটা কক্ষপথে ঘুরতে পারলো। অর্থাৎ এই দুটো কক্ষপথের মাঝখানে কোনো কক্ষপথ সম্ভব নয়। এইখানেই কক্ষপথটা সম্ভব, এবং এই কক্ষপথে এর কৌণিক ভরবেগ h/2π এর গুণিতক হবে। এটা ক্লাস 11-এ আছে, 11-12 আছে। তো সেটা পরের কথা, অতদূরে যাচ্ছি না এখন আপাতত। তো মোট কথা, এখানে এই ইলেকট্রনটা যখন ঘুরছে তখন কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করছে না, তার ফলে ও কী থাকছে? স্টেবল থাকছে, এবং ওই পরমাণুর অস্তিত্বটা বজায় থাকছে না। তো পরমাণুর অস্তিত্বই বজায় থাকতো না। এইবার কথা হচ্ছে, পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন আর প্রোটন দিয়েই সব হিসাব নিকাশ কিন্তু পরিষ্কার করা গেল না। বিজ্ঞানী চ্যাডউইক তিনি নিউট্রন কণার আবিষ্কার করলেন, এবং তারপরে যে কয়েকটা জিনিস আবিষ্কার হলো এগুলো পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন আর আইসোবার। আসবেই পরীক্ষায়, মানে এটা আসেই, বহুবার এসছে। তো আইসোটোপটা কি? আইসোটোপটা মানে হচ্ছে একই মৌলের পরমাণু যার প্রোটন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যাও সমান, কিন্তু নিউট্রন সংখ্যা একই নয়। যেমন এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, এর একটাই প্রোটন, সেজন্য নিচে 1 লেখা হয়। ভর কত? ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে এখানে নিউট্রন নেই, তাই মাথায় লেখা হয় ভর 1। এটাকে বলা হয় ডয়েটেরিয়াম। এর প্রোটন কত? 1। ভর কত? একটা প্রোটন একটা নিউট্রন, মানে মাথায় 2। আর একটা আছে হাইড্রোজেনের, একটা প্রোটন, দুটো নিউট্রন আর একটা ইলেকট্রন। এটাকে বলা হয় ট্রিটিয়াম। ভর 1, মাথায় 2, মাথায় 3, একটা প্রোটন দুটো নিউট্রন, এটাকে বলা হয় ট্রিটিয়াম। কিন্তু প্রত্যেকটাতে দেখো একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন, সব কটাতে। তো এই জিনিসটা যখন থাকছে তখন তাকে বলা হচ্ছে আইসোটোপ বা সমস্থানিক বাংলায়। এটার সমস্ত রাসায়নিক ধর্ম একই হয়, পার্থক্য কি হয়? ভর সংখ্যা বা গাঢ়ত্বের পার্থক্য হয়। অর্থাৎ আমি যদি একটা গ্যাস সিলিন্ডারে এইটা নিই আর একটা গ্যাস সিলিন্ডারের সম-আয়তনের এটা নিই, তাহলে অবশ্যই এর ভর বেশি হবে। আবার অনেক ক্ষেত্রে যেগুলো কঠিন পদার্থ তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কেরও পার্থক্য দেখা যায়। তো সেগুলোকে বলা হচ্ছে আইসোটোপ। তারপরে আছে হচ্ছে আইসোটোন। টোন মানে নিউট্রন কথাটা থেকে টোন কথাটা এসছে। আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। যেমন হাইড্রোজেন এইটা ছিল ট্রিটিয়াম, আর হিলিয়াম যেটা, হিলিয়ামে কি হয়? দুটো প্রোটন আর দুটো নিউট্রন থাকে, আর কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে। এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। তাহলে দেখো এখানে দুটো নিউট্রন আছে, এখানেও দুটো নিউট্রন আছে, অথচ এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম। এটাকে বলা হচ্ছে আইসোটোন। এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে দুটো নিউট্রন যখন আছে দুটোতে, তাহলে এটাকে আমি হাইড্রোজেন বলছি, এটাকে হিলিয়াম কেন বলছি? তার কারণ হচ্ছে পদার্থের রাসায়নিক ধর্ম নির্ভর করে কটা ইলেকট্রন, নিউট্রনের উপরে রাসায়নিক ধর্ম নির্ভর করে না। তাহলে আমরা যত পদার্থ চিনি জানি, সেই সমস্ত পদার্থগুলো তাদের রাসায়নিক ধর্মের উপর অবলম্বন করে বোঝা হয়েছে যে এটা হাইড্রোজেন, ওটা অক্সিজেন, ওটা নাইট্রোজেন, ওটা কার্বন। তাহলে এ একটা সাধারণ হাইড্রোজেন যা যা রাসায়নিক বিক্রিয়া করবে, এও তাই তাই রাসায়নিক বিক্রিয়া করবে, এবং এও সেই সেই রাসায়নিক বিক্রিয়া করবে। এ কিন্তু সেই রাসায়নিক বিক্রিয়া করবে না, ইনফ্যাক্ট এ তো করেই না, এ হচ্ছে গিয়ে নিষ্ক্রিয় গ্যাস। যাই হোক, এ যদি নিষ্ক্রিয় নাও হতো, হাইড্রোজেনের মতো বিক্রিয়া কিন্তু এ করতো না। তো এটা হচ্ছে আইসোটোপ। আরও কিছু উদাহরণ আছে, সেটা বইতে দেখা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এটা আইসোবার। আচ্ছা, He2 মাথায় 4, কারণ কি থাকবে? তাহলে দেখো এখানে ভর সংখ্যা 4 আর মাইনাস প্রোটন সংখ্যা 2, এ বিয়োগ করলে হচ্ছে 2। এখানে দেখো 3 - 1, এটাও বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে এই দুটো সমান হয়ে গেল। এখানে 3 - 1, এখানে 4 - 2।
আইসো বার মানে হচ্ছে, বার কথাটার অর্থ হচ্ছে ইংরেজিতে ওজন বা ভার, এই জাতীয় কিছু জিনিস বোঝায়। তো আইসো বারটা কি, যাদের ভর সংখ্যা সমান হয়, যেমন ক্যালসিয়াম 20-40 আর আর্গন 18-40। তো এই যে পরমাণু দুটোর উদাহরণ, এই পরমাণু দুটোতে ভর সংখ্যা অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের যোগফল কিন্তু সমান, দ্যাট ইজ 40টা করে, 40 আর কি, মানে প্রোটন এবং নিউট্রন মিলে 40টা আছে। আরও আছে কার্বন C614 আর নাইট্রোজেন 714। হ্যাঁ, তো এই দুটো হচ্ছে ভর সংখ্যা সমান, তো এইটাকে বলা হচ্ছে আইসোবার। তো এইভাবে চলতে থাকলো। এরপরে আরও গল্প আছে, যেটা আরেকটু হায়ার লেভেলের, আরেকটু লেভেলের। এটাতে তোমরা ক্লাস 8 থেকে ক্লাস 10 অবধি যা যা কনসেপ্ট আছে এই ভিডিওটার মধ্যে আছে। তাই যারা সাজেশান চাও বা সারমর্ম সারাংশ করে চাইছো, এটা কিন্তু সেই জিনিসই আমি বললাম। এটা কিন্তু আসলে আরও অনেক ভাস্ট জিনিস, কিন্তু এই জিনিস তুমি যদি ঠিক করে বোঝো মাত্র, এটা বোধহয় 35-40 মিনিটের ভিডিও হবে। সেটা করলে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে এবং তুমি ক্লাস 11-12 বা আরও হায়ার স্টাডিতে যা যা পড়বে পরমাণুর গঠন, সমস্ত জায়গায় এটা কাজে লাগবে। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে মনে, তোমার যা মনে কোশ্চেন আসবে সেই কোশ্চেনটা তুমি কমেন্ট বক্সে করতে পারো। তো আজকের গল্পটা এই পর্যন্তই। এরপর আরও গল্প আছে, সেটা পরমাণু সম্পর্কেই গল্প আছে, সেটা আবার পরের ভিডিওতে ডিসকাস করা হবে।